দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো, এবার বিস্তারিত। আর মাত্র কয়েক ঘন্টা পরই লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে ছেলে তারেক রহমানের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের দিকে যাত্রা করেছেন তিনি। বাংলাদেশ সময় সকাল 9টা 10 বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন কাল সকাল 10:30টায়। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। এসএসসি পরীক্ষা ও জনভোগান্তি এড়াতে নেতাকর্মীদের ফুটপাতে অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগের চেয়ে শারীরিকভাবে সুস্থ হয় 4 মাস পর দেশে ফিরে আসছেন তিনি। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন। তার সঙ্গে আসছেন 2 পুত্রবধূ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। শৃঙ্খলা রক্ষায় অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য স্পট ভাগ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে খিলক্ষেত পেরিয়ে কাকলি মোড় হয়ে গুলশান 2 দিয়ে ফিরোজায় প্রবেশ করবে বেগম জিয়ার গাড়িবহর। বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত রাস্তার দুপাশে অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত ছাত্রদল, খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত যুবদল, হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপর বনানীর কবরস্থান পর্যন্ত স্বেচ্ছাসেবক দল, বনানীর কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত কৃষক দল অভ্যর্থনা জানাবে। কাকলি মোড় থেকে গুলশানের বাসভবন পর্যন্ত বাকি পথে থাকবে শ্রমিক দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল সহ বিএনপির অঙ্গ ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার এসএসসি পরীক্ষা থাকায় মূল সড়কে না দাঁড়িয়ে ফুটপাথে অবস্থান নিতে দলের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই, তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আমি আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন এবং কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। দেশের চলমান পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আবার মোটামুটি সুস্থ শরীরে দেশে প্রত্যাবর্তন করছেন। এটা বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের উত্তরণের পথে সাহস, নির্দেশনা এবং মানুষের মধ্যে একটা আশা জাগাবে। এদিকে গুলশানের ৭৯ নং সড়কের 1 নং বাড়ি ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে। বাসার ভেতরের সব কক্ষগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শেষ। সামনের সবুজ আঙ্গিনায় ফুল গাছের টব দিয়ে সাজানো হয়েছে। বাড়ির সামনে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ এবং চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরা। 2018 সালে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বেগম জিয়া। কোভিড-19 মহামারীর সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে স্থায়ীভাবে মুক্তি পান বেগম জিয়া। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন খালেদ মাসুদ রনি ও গুলশানের বাড়ি ফিরোজার সামনে আছেন জুবাইর সানি। শুরুতেই আমরা যাচ্ছি লন্ডনে খালেদ মাসুদ রনির কাছে। রনি, ঠিক কখন হিথ্রো বিমানবন্দরে ঢুকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাকে বিদায় জানাতে এখন পর্যন্ত কারা কারা এসেছেন এবং লন্ডনে যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া জানাবেন, সেখানকার আপডেট? আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী রয়েছে, যুক্তরাজ্য বিএনপি এবং সহযোগী সংগঠন এবং সমর্থকরা রয়েছেন। এখানে বৈরী আবহাওয়া অপেক্ষা করে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। একটা অন্যরকম আমেজ বিরাজ করছে এখানে। এবং বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান গাড়ি চালিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ারপোর্টের পথে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন এবং খালেদা জিয়ার গাড়িতে রয়েছেন
তার পুত্রবধূ জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান, নাতনি জায়মা রহমান এবং গৃহকর্মীরা। এছাড়া বিএনপির চেয়ারপারসনের সফর সঙ্গী রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কৌশর আহমদ। ওনারা এয়ারপোর্টে এসেছেন এবং ওনারা সুশৃঙ্খল ভাবে নেতা কর্মীদেরকে যাতে অভ্যর্থনা জানান এবং বেগম খালেদা জিয়াকে সালাম জানান, সেই বিষয়টি নেতা কর্মীদেরকে অবহিত করছেন এবং নেতা কর্মীরা যাতে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকেন এটা বারবার তারা অবহিত করছেন। বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারে এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ ফ্লাইটটি গতকালকে লন্ডন টাইম রবিবার সন্ধ্যা ৬টার সময় হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছে এবং আজকে লন্ডন টাইম বিকাল ৪টা ১০ ফ্লাইট করার কথা রয়েছে এবং সকাল 10:30টায় বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য নেতা কর্মীরা এখানে রয়েছেন। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, লন্ডন থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ মাসুদ রনি। এবার আমরা চলে যাব গুলশানের বাসা ফিরোজার, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। সানি, গুলশানের বাসা ফিরোজায় তো ওঠার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের, তো সেখানকার সবশেষ প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সারা। ইতিমধ্যেই ফিরোজাকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন বাড়ানো হয়েছে, ফিরোজার সামনের যে রাস্তাটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে, এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ফিরোজার ভিতরে সেখানেও কিন্তু যে সংস্কারের যে কাজগুলো একদম ধোয়া মোছার কাজ থেকে শুরু করে পুরোপুরি প্রস্তুত করে ফেলা হয়েছে। কারণ এখানে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল সকাল 10টার পরে যখন বাংলাদেশে অবতরণ করবেন তারপরে কিন্তু সরাসরি তিনি এই বাসাতেই আসবেন এবং ধারণা করা হচ্ছে যে এই বাসাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের একটি ভিড় থাকবে। সেক্ষেত্রে খালেদা জিয়ার যে নিরাপত্তা ব্যবস্থা, কারণ তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সড়ক পথে এই ফিরোজে আসবেন এবং সেই রাস্তার দুই পাশে নেতাকর্মীরা থাকবেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা পুলিশ সদস্যদের এখানে দেখেছি এবং সড়কেও পুলিশের পাশাপাশি র্যাব থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। তো এখন বলা যায় যে একদমই প্রস্তুত বলা যায় যে তার যে বাসভবনটি রয়েছে সেটি এবং সেই সঙ্গে যে আনুষঙ্গিক যে প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শেষ করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আগামীকাল যেহেতু খালেদা জিয়া যখন আসবেন তখন যেন সকাল থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে মোটরসাইকেল এবং সেই সঙ্গে যে অটোরিকশা রয়েছে সেগুলো, সেক্ষেত্রে যানজটের ভোগান্তিতে যেন নগরবাসী না পড়েন তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। কিন্তু যে বিষয়টি তার নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ফিরোজার সামনের যে সড়কটি সেই সড়কটির কিছু অংশ বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে আসলে কোনো গাড়ি চলাচল এখন করতে দেওয়া হচ্ছে না এবং আমরা ভিতরেও দেখে যাচ্ছি ফিরোজার ভিতরেও যে তার গাড়ি বহর যেটি রয়েছে সেটিকে প্রস্তুত রাখা হয়েছে, তার ব্যক্তিগত যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা এখানে তৎপর রয়েছেন এবং সেই সঙ্গে পুলিশের সদস্যদেরও আমরা এই ফিরোজাকে কেন্দ্র করে মোতায়েন হতে দেখেছি। তো বলা যায় যে এখন সবকিছুই প্রস্তুত, শুধুমাত্র অপেক্ষা যে আগামীকাল বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি হিথ্রো বিমানবন্দর থেকে রাতেই রওনা দিবেন, এরপরে তিনি দোহা হয়ে তিনি ঢাকায় অবতরণ করবেন 10টার পরে। তারপরে তিনি এই যে ফিরোজা আমার পিছনে যে বাড়িটি সেখানে এসে উঠবেন তার পরিবারের সদস্যদের সহ। তো তার যে সব প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই বলা যায় যে সম্পূর্ণ হয়েছে। তো সারা এই ছিল আমার কাছে গুলশানে ফিরোজার যে বাসভবন বিএনপি চেয়ারপারসনের তার সামনে থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সানি যুক্ত হওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে পুলিশ। পাশাপাশি মাঠে মোতায়েন থাকবে র্যাব এবং এসবি সদস্যরাও। এছাড়া যানজটের বিষয়টি মাথায় রেখে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বেশ কয়েকটি বিকল্প পরামর্শ দেওয়া হয়েছে। লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল 10টায় দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানে তার বাসভবন পর্যন্ত পথে থাকবেন নেতাকর্মীরা। খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে পরিকল্পনা সাজিয়েছে পুলিশ। পুলিশের পাশাপাশি থাকবে বিভিন্ন সংস্থার সদস্যরা।
মঙ্গলবার 10:30 ঘটিকার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা এয়ারপোর্ট পৌঁছানোর কথা, সেইটা মাথায় রেখে এখানে বিভিন্ন জনসমাগম হবে এবং তাদের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন, এই বিষয়টা আমরা জানি। এটা মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা কর্মসূচি সাজিয়েছি যাতে করে বিএনপি চেয়ারপারসনের এয়ারপোর্ট থেকে বাসায় আসা পথটা সুগম হয়। যানজটের বিষয়টি মাথায় রেখেও পরিকল্পনা সাজিয়েছে পুলিশ। রাস্তার দুই পাশে নেতাকর্মীরা থাকায় এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি চাওয়া হয়েছে। এছাড়াও রয়েছে আরও কয়েকটি বিকল্প প্রস্তাব। ট্রাফিকের পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে যাতে করে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য সুবিধা হয় এবং নির্বিঘ্নে নগরবাসী চলাফেরা করতে পারে। এছাড়া খালেদা জিয়ার গুলশানের বাসভবন ও ডাক্তার জুবাইদা রহমানের ধানমন্ডির বাসায় নিরাপত্তা জোরদার করছে পুলিশ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। 17 বছর পর খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও। নানা কারণে খালেদা জিয়ার পাশাপাশি ডাক্তার জুবাইদাকে ঘিরে ব্যাপক কৌতূহল আছে দলীয় নেতাকর্মীদের মাঝে। কারণ রাজনৈতিক পরিবারে বসবাস হলেও প্রকাশ্যে কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে আসেননি তিনি, বরং চরম দুঃসময়ে তারেক রহমানের পাশে থেকে সাহস জুগিয়েছেন। রাজনীতির কেন্দ্রে থাকলেও কখনোই রাজনীতিতে সরব হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ক্ষমতার বলয়ে থেকে অপব্যবহার তো দূরের কথা, কোথাও অযাচিত ক্ষমতার প্রয়োগও করেননি তিনি। সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন চিকিৎসা পেশায় আর পারিবারিক দৃঢ় বন্ধনে। সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা জুবাইদা রহমানের জন্ম 1972 সালের 18 মে। উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে উত্তীর্ণ হন এমবিবিএস পরীক্ষায়। বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে 1995 সালে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে 1994 সালের 3 ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাজনীতি না করেও সীমাহীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন ডক্টর জুবাইদা রহমান। পতিত সরকারের আমলে দুর্নীতির মিথ্যা মামলায় জেল জরিমানা করা হয়, এমনকি বরখাস্ত করা হয় সরকারি চাকরি থেকেও। এছাড়া পারিবারিক নির্যাতন নিপীড়নে দিশেহারা করে রাখা হয় তাকে। যোজন যোজন মাইল দূরে থেকেও নীরবে নিভৃতে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ডাক্তার জুবাইদা। করোনা মহামারীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে নানা ধরনের সেবামূলক কাজ পরিচালনা করেছেন তিনি। এর সবই করেছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে মানব সেবার ব্রত নিয়ে। ডাক্তার জুবাইদা রহমান নিজে একজন শুধু ডাক্তার নন, তিনি কমনওয়েলথে এমডিতে প্রথম হয়েছেন। অনেক বড় মাপের একজন ডাক্তার এবং বড় মাপের একজন মানুষ, কিন্তু জানি না আমাদের কাছে এরকম কোনো সংবাদ নেই যে উনি আদৌ রাজনীতিতে নামবেন কিনা। এটা সম্পূর্ণ ওনাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয়। 2008 সালের 11 সেপ্টেম্বর ভীষণ এক সংকটময় সময়ে স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকা ত্যাগ করেছিলেন ডাক্তার জুবাইদা। 5 আগস্টের পর থেকেই নতুন প্রেক্ষাপট বদলে গেছে রাজনীতির সমীকরণ। আর নতুন এক বাস্তবতায় 17 বছর পর মঙ্গলবার সকালে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়ি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। জুবাইদা রহমানের কথা যেটা বলা হচ্ছে, উনি অনেক দিন শাশুড়ির সান্নিধ্যে ছিলেন না এবং উনি অসুস্থ, নিজে একজন ডাক্তার, একটা লম্বা ফ্লাইট, সেখানে ওনার ডাক্তাররা আছে, তারপরেও জুবাইদুর রহমান তার পাশে থাকাটা প্রয়োজন, সেই জন্য উনি দেশে ফিরছেন। যে এর অর্থই না যে উনি রাজনীতি যোগ দিবেন। আমি যতদূর জানি উনি রাজনীতি যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে করি না। বদলে যাওয়া বাংলাদেশে হঠাৎ করেই জুবাইদা রহমানের দেশে ফেরা ঘিরে নানা মহলে গুঞ্জন আছে। তবে কি রাজনীতিতে সক্রিয় হবেন জুবাইদা রহমান? আসবেন বিএনপির নেতৃত্বে, নাকি আবার ফিরবেন পুরনো সেই চিকিৎসা পেশায়? এসব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে
আরও কিছুদিন। নির্ভর করতে হবে পারিবারিক সিদ্ধান্ত ও আগামীর সময়ের উপর। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশন কোনো ধরনের রাজনৈতিক বিতর্কে জড়াবে না, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। সোমবার ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। বিস্তারিত সৈয়দ নোমানের প্রতিবেদনে। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। এবং তারা সার্বক্ষণিকভাবে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সিইসি জানান, কোনো ধরনের প্রভাব কিংবা চাপের কাছে মাথা নোয়াবে না নির্বাচন কমিশন। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, এমনটা জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর ফিরে আসবে বলে মনে করি না, অন্তত যতদিন আমরা আছি। সিইসি বলেন, কোনো ধরনের রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু সযত্নে পরিহার করছি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ অংশ নেন। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। গাজীপুরে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত যুবলীগ নেতাসহ 54 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই ঘটনায় শতাধিক আসামি করে বাসন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এদিকে ভবিষ্যতে কেউ যদি এরকম মব জাস্টিস করার চেষ্টা করে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় মহানগর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এখন পর্যন্ত 54 জনকে আটক করেছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসনাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদে গাজীপুর, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের প্রথম সারির একজন সংগঠক, তার উপর হামলা হলো, কিন্তু এইসব গোয়েন্দা সংস্থাগুলো এখনো দেখা যাচ্ছে যে মেইন যারা আসামি তাদের ট্র্যাক করতে আদৌ পারতেছে কিনা এটা হয়তো আমরা এখনো কেউ জানি না। এনসিপি নেতাকর্মীরা বাসন থানায় আসছি, আমরা এই বিষয়টা নিয়ে মামলা একটা চলমান একটা মামলা প্রসেসিং চলতেছে। এদিকে এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভবিষ্যতে কেউ যদি এরকম মব জাস্টিস করার চেষ্টা করে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনা ঘটার আগেই যাতে মব জাস্টিসদের ধরা হয় সে ব্যাপারে নির্দেশনাও দেওয়া হয়েছে। 54 জন যে গত রাত্রি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি, 54 জন যে আইনের আওতায়, এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না। কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। রোববার রাতে হাসনাতের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় তিনি আহত হন এবং গাড়ির গ্লাস ভেঙে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শিগগিরই খুলছে ইতালির জন্য বাংলাদেশি 60,000 কর্মীর ভিসার জট। পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নেবে দেশটি। তবে অবৈধভাবে যাতায়াত বন্ধে কঠোর হওয়ার কথা জানানো হয়েছে। সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসের সাথে বৈঠক শেষে এসব জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মাঝে মধ্যেই খবরের শিরোনাম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার হিড়িক, যেখানে বড় নাম বাংলাদেশ। ফলাফল, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অকালে মৃত্যু, অন্যদিকে সব সম্বল বেচে সংকটে পরিবার।
এমন বাস্তবতার মধ্যে ইতালি যেতে বাংলাদেশের প্রায় 60,000 কর্মীর ভিসার আবেদন আটকে আছে, যাদের বড় অংশ জাল কাগজপত্র নিয়ে আবেদন করেছেন। সাম্প্রতিক সময়ে কয়েক দফা আন্দোলনও করেছেন ভিসা প্রত্যাশীরা। এসব কারণে বৈধ পথে ইতালি যেতে তাগাদা দিয়ে আসছে দেশটি। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতালি সফরে আলোচনায় আসে বিষয়টি। সেই প্রেক্ষাপটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়েন্তেদোসির দুদিনের ঢাকা সফর। প্রথম দিনে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক, যেখানে আলোচনায় 60,000 ভিসা প্রত্যাশীর জট। ওনারা আমাদের দেশ থেকে আরো বেশি লোক নিতে আগ্রহী, যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে। বর্তমানে 1 লাখের উপরে কর্মী রয়েছেন ইতালিতে। এই সংখ্যা আরো বাড়াতে চায় দেশটি। বৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করতে চায় ইতালি। আরাবিয়ান কান্ট্রির পরে হতে ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ইটালি সবচেয়ে বেশি। এখানে এই আমরা আজকে আলাপ করেছি আমাদের ভিতরে একটা কোঅপারেশন, আমাদের একটা এইটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। এরপর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে। মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে বৈঠক করবেন মাতেও পিয়েন্তেদোসি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে সাকিব নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এই ঘটনায় সুজন বর্মন নামে একজন ভারতীয় নাগরিকও আহত হয়েছে। রোববার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ঘটনা ঘটে। সাকিবের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন নিহতের স্বজনরা। মাসুক হৃদয় তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনা রোববার রাতের উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই পথে মোটরসাইকেল আনার জন্য যায় বাংলাদেশি যুবক সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত ভারতীয় নাগরিক সুজন বর্মনকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাকিব বায়েক ইউনিয়নের মাদলার নন্দননগর পুরাতন গুচ্ছ গ্রামের বাসিন্দা। সোমবার সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে এলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন নিহতের স্বজনরা। বিএসএফ বাংলাদেশ আইসা গুল্লুকিটা মাইরা বিএসএফ চলে গেছে, তারপরে পাবলিকে দেখে আমার বাইরে নিয়ে হাসপাতাল নিয়ে গেছে। আমি সরকারের কাছে বিচার আবেদন জানাইছি, শক্ত বিচার আমি চাই। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে প্রশাসন। আমরা এখন আপাতত যেটি বলে আমরা লাশের সরকার তৈরি হচ্ছে, আমরা লাশ মর্গে প্রেরণ করা হবে। এই বিষয়ে বিজেপির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কাশ্মীর হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। চলছে পাল্টাপাল্টি কঠোর হুঁশিয়ারি। পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের যোগ্য জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে, যদিও দেশটি শান্তি চায়। আর অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারতের দিকে কুদৃষ্টি দিলে দেওয়া হবে কঠোর জবাব। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাঞ্জাবের সেনা ঘাঁটিতে ব্ল্যাক আউট মহড়া চালিয়েছে নয়াদিল্লি। আজ রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কাশ্মীর উপত্যকায় সাম্প্রতিক হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। কথার লড়াইয়ে কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। রোববার ইসলামাবাদে এক বৈঠকে পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাফ জানালেন, পাকিস্তান শান্তি চায়, তবে যে কোনো আগ্রাসনের যোগ্য জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। শুধু তাই নয়, ভারত আন্তর্জাতিক চুক্তি ভেঙে চেনাব নদীর জলপ্রবাহ কমিয়ে দিয়েছে, এই গুরুতর অভিযোগ তুলে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণাও দিয়েছে পাকিস্তান।
অন্যদিকে বসে নেই ভারতও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ভারতের দিকে কুদৃষ্টি দেবে তাদের কঠোর জবাব দেয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যাশিত পদক্ষেপ নেওয়ারও জোরালো ইঙ্গিত দেন তিনি। এই চরম উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সীমান্তে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে ভারত। রোববার পাঞ্জাবের একটি সেনা ঘাঁটিতে রাতের অন্ধকারে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধের সময় শত্রুর সম্ভাব্য বিমান হামলা থেকে বাঁচতে আলো নিভিয়ে দেয়ার এই মহড়াকে বিশ্লেষকরা দেখছেন ভারতের বাড়তি সামরিক সতর্কতা হিসেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 32 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 800 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন থাকার অভিযোগে সাবেক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। এদিকে বিপিএল এর টিকিট কালোবাজারের ঘটনায় বিসিবির সংশ্লিষ্টতা পেয়েছে সংস্থাটি। সভাপতি হিসেবে 2012 সালের 17 অক্টোবর থেকে টানা এক যুগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আধিপত্য চালিয়েছেন সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় থেকে প্রশাসনিক সর্বক্ষেত্রেই সমানভাবে প্রভাব বিস্তারে অভিযোগ ছিল বিসিবির সাবেক এই সভাপতির বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পাপনের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি। উইকেট কন্ডিশন, আবহাওয়া সবকিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য আওয়ামী সরকার পতনের পর বিসিবি থেকে বিদায় হন পাপন। এরপরই তার বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানে নামে দুদক। তারই সূত্র ধরে এবার পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির প্রমাণ পায় সংস্থাটি। নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এর বিরুদ্ধে 20,07,41,012 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। পাপনের আস্থাভাজন হিসেবে পরিচিত বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। ইসমাইল হায়দার মল্লিক এর বিরুদ্ধে 3,70,12,481 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে গত 10 আসরে বিপিএলে টিকিট বিক্রিতে অনিয়ম ও মুজিববর্ষ উদযাপনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত 15 এপ্রিল বিসিবিতে অভিযান চালায় দুদক। সম্প্রতি ওই ঘটনার প্রতিবেদন কমিশনে দাখিল করা হয়েছে বলেও জানায় সংস্থাটির এই কর্মকর্তা। আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিল বিশেষ করে বিপিএল এর জালিয়াতির বিষয়ে। রিপোর্ট ইতিমধ্যে কমিশনে সাবমিট করেছেন, হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের বিগত কমিটির একাধিক কর্মকর্তার নানা অনিয়ম ও দুর্নীতি সন্ধানে আরও একটি উচ্চ পর্যায়ের অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানায় দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।